আমাকে দুপুরবেলা ঘর থেকে বাইরে যেতে দাও না কেন মা? আমার যে একদম ভালো লাগে না। মা, আমি শুনেছি দুপুরবেলা নাকি এক ডাইনি রাস্তায় বের হয়। ও ছোট্ট বাচ্চাদের জুস খাইয়ে তাদেরকে বশে করে নেয়। আমার এসব কথা একদম বিশ্বাস হয় না। তোমাকে যে এসব কথা কে বলেছে আমি তো জানি না এটা সত্যি ঘটনা না মিথ্যে, কিন্তু সবাই যখন বলছে সত্যি হবে। তোকে এত কিছু বলতে হবে না, তুই বাইরে বের হবি না, এটাই আমার লাস্ট কথা। আচ্ছা মা, আমি বের হব না। মিনা, মায়া, কোথায় যাচ্ছিস? কেন রে? আমরা তো স্কুলে যাচ্ছি, তুই যাবি না? না রে, আমি যাব না। মা বলেছে দুপুরবেলা নাকি এক ডাইনি রাস্তায় বের হয়, তোরা জানিস না নাকি? তোর ওসব কথা আমার বিশ্বাস হয় না। আমার মা বলেছিল, আমাকে অনেকবার স্কুলে যেতে বারণ করেছিল, কিন্তু আমি মায়ের কথা শুনিনি। তুই বল তো, স্কুলে না গেলে লেখাপড়া শিখবো কিভাবে? আচ্ছা আচ্ছা, তোরা স্কুলে যা, দুপুর হতে চললো, আমি তাড়াতাড়ি বাড়িতে যাই, মা না হলে রাগ করবে। ঠিক আছে, তাহলে আমরাও যাই, আমাদেরও লেট হয়ে যাচ্ছে। শ্যামলীকে দেখলি কত ভয় পায় ও। এসব কথা আমার একদম বিশ্বাস হয় না। ডাইনি বলে কি কিছু হয় নাকি? জানি না রে, এদেরকে কিভাবে বোঝাবো? ডাইনি বলে কিছু হয় না, সব হলো কুসংস্কার। শ্যামলী বটগাছের নিচ দিয়ে যাচ্ছিল, সেখানে এক বুড়িমা তাকে ডাকতে থাকে। এই যে মেয়ে, কোথায় যাচ্ছ? এদিকে শোনো একটু। কি হয়েছে বুড়িমা, বলুন। আর আপনি এই ভরদুপুরে বটগাছের নিচে কি করছেন? আপনি জানেন না দুপুরবেলা এক ডাইনি বের হয়, সে নাকি ছোট বাচ্চাদেরকে বশীকরণ করে নেয়। ও তাই বুঝি? তুমি কখনো ডাইনিকে দেখেছিলে? না গো ঠাকুমা, আমি তো দেখিনি, কিন্তু মায়ের মুখে অনেকবার শুনেছি। ও শুনেছিস বুঝি? যদি তোকে আমি ডাইনির সঙ্গে দেখা করিয়ে দিই কেমন হয় বলতো? না না ঠাকুমা, আমি দেখতে চাই না। ঠাকুমা, আর আমি এখানে থাকবো না গো, আমার যে খুব ভয় লাগছে, আমি বাড়িতে যাই। আহা, ভয় পাচ্ছ কেন? আমি তো আছি, এই নাও, ভয় পেও না, এই জুসটা খেয়ে নাও। তোমার ভয়ে গলাটা শুকিয়ে গেছে, জুসটা খেলে তুমি ভালো হয়ে যাবে। ঠিক আছে, আমি জুসটা তাড়াতাড়ি খেয়ে বাড়িতে যাব। ঠাকুমা, তুমিও এখানে আর থেকো না, তুমিও তাড়াতাড়ি বাড়িতে চলে যাও। এ কথা বলে শ্যামলী যখনই জুসটা খায়, তখনই ডাইনি তার আসল রূপে চলে আসে। আবারও একজন আমার বশে চলে এলো। যা, বাড়িতে যা, বাড়িতে গিয়ে তোর মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে দে। যথাজ্ঞা ডাইনি বুড়ি। শ্যামলী বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। এইভাবেই আমি আমার ছেলের মৃত্যুর প্রতিশোধ নেব। আমি প্রতিশোধের আগুনে জ্বলছি, আমার প্রতিশোধ নেওয়া এখনো শেষ হয়নি। আমাকে আবারও কাউকে বশীকরণ করতে হবে। যাই, বটতলার কাছে যাই, ওখানে গেলে কাউকে না কাউকে পেয়েই যাব। এই যে শ্যামলী, তোকে কতবার বলেছি দুপুরবেলা বাইরে যাবি না, তুই কেন আমাকে না বলে বাইরে গেছিস বলতো? আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি আমার সামনে থেকে সরে যাও, নইলে কিন্তু ধাক্কা দিয়ে ঘরে যাব। শ্যামলী, তোর কি হয়েছে বলতো? তুই তো কখনোই এভাবে কথা বলিসনি আমার সঙ্গে। বলছি, আমার সামনে থেকে সরে যাও, নইলে কিন্তু অনেক খারাপ হবে, বুঝেছো? আচ্ছা ঠিক আছে মা, তুই ঘরে যা। মনে হয় শ্যামলীকে ডাইনি ধরেছে,
নইলে শ্যামলী এভাবে কখনো আমার সঙ্গে কথা বলেনি। আমাকে তাড়াতাড়ি গ্রামের সবাইকে এ ঘটনা জানাতেই হবে। যাক, আজকে স্কুলে অনেক কিছু শিখতে পারলাম। মায়াবতী, কালকে কিন্তু আবারও স্কুলে যাব, ঠিক সময়ে চলে আসিস। এই বটতলায় থাকি, কেউ না কেউ তো এই পথ ধরে আসবেই। যেই আসুক তাকেই বশীকরণ করব। খুব জল পিপাসা পেয়েছে রে, কোথায় যে এখন জল পাই। ওই তো এক বুড়িমা জল বিক্রি করছে, ওনার কাছেই যাই। এই যে মেয়েরা, জল নেবে? 10 টাকা করে নিয়ে যাও না গো, দুদিন ধরে কিচ্ছু খেতে পারিনি। তোমরা যদি আমার কাছে এই জলটা নাও, আমার বড় উপকার হয়। আচ্ছা দিদা, দিয়ে দাও। আর আমাদের ব্যাগগুলো ধরো তো, জুসগুলো আমাদের হাতে দাও। হ্যাঁ দিদা, তাড়াতাড়ি দাও, আমার যে খুব জল পিপাসা পেয়েছে। ওই বন্ধু মিলে ডাইনির দেওয়া জুস খেয়ে নেয় এবং তারা বশীকরণ হয়ে যায়। এই তো, এই তো, ওরা তো বশীকরণ হয়ে গেছে। এই যে তোমরা বাড়িতে যাও আর বাড়ির সব জিনিসপত্র ভাঙচুর করো। ঠিক আছে দিদা, তাই হবে। আমরা তাহলে এখন বাড়িতে যাই। যাও যাও, বাড়িতে যাও, বাড়িতে গিয়ে ভাঙচুর শুরু করে দাও, তাহলে তো আমার আত্মাটা শান্তি পাবে। এই যে মা, এখন আসলে তুই? আমি তো অনেক ভয় পেয়েছিলাম। তোমার বকবক হয়ে গেছে? বকবক হয়ে গেলে রাস্তা ছাড়ো। আর আজকে আমার জন্য মাংস রান্না করা চাই, নইলে আমি ঘরের একটা জিনিসও আস্ত রাখবো না, এই বলে দিলাম। তোর কি হয়েছে বল তো? তুই এভাবে কেন কথা বলছিস? মাংস খেতে চাচ্ছিস তা বলবি ভালো করে, তোর বাবাকে বলবো বাজার থেকে নিয়ে আসবে। তুমি এক্ষুনি নিয়ে আসতে বলো মা, নইলে আমি তোমাকেই ছিঁড়ে খাবো। এ কি, মেয়ের এমন কথা কেন? এটা তো নিশ্চয়ই আমার মেয়ে নয়। মনে হয় ডাইনি আমার মেয়েকে বশ করে ফেলেছে। না না, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, নইলে ও আমাকে মেরেও ফেলতে পারে। কি বললাম, আমার জন্য মাংস নিয়ে আসো এক্ষুনি। ঠিক আছে মা, তুই বাড়িতে থাক, আমি এক্ষুনি তোর জন্য মাংস নিয়ে আসছি। আর মা বাড়ি থেকে দৌড়ে গ্রামবাসীকে এই ঘটনার কথা জানাতে যায়। এই যে বৌদি, এভাবে হাঁপাচ্ছ কেন? নিঃশ্বাস নাও, তারপরে সব কিছু বলো আমাদের। কমলা, আর বলো না, আমার মেয়েকে ডাইনি বশ করে নিয়েছে। ও শুধু মাংস খেতে চাচ্ছে। আমরা সবাই কিছু একটা করো, এভাবে তো আমাদের গ্রামটা শেষ হয়ে যাচ্ছে। বৌদি, আমার মেয়েরও তো ওই একই অবস্থা, জানি না কি হবে। তোমরা শোনো, এইভাবে তো আর চলতে পারে না, এর একটা বিহিত করতেই হবে। আমাদের গ্রামবাসীদেরকে বাঁচাতেই হবে। চলো সবাই তান্ত্রিকের বাড়ি, তান্ত্রিক নিশ্চয় এর একটা উপায় বলে দেবে। রমেনদা, আমি তো যেতে পারবো না, আমার মেয়েটা বাড়িতে একাই আছে, ওকে একা রাখা ঠিক হবে না। আচ্ছা, তুমি বাড়িতে যাও, আমি আর বৌদি মিলে তান্ত্রিকের বাড়ি যাচ্ছি। বাবা, আমাদেরকে বাঁচান, আমাদের পাড়ায় এক ডাইনির অভিশাপ লেগেছে। হ্যাঁ মা, আমি সবই জানি, কিন্তু এই ডাইনি অত সহজে এই গ্রাম ছেড়ে যাবে না। তাহলে বাবা, এখন উপায় কি? আমরা তাহলে কি ডাইনির অভিশাপ থেকে কখনো মুক্তি পাবো না? দাঁড়াও, আমি ডাইনিকে আহ্বান করছি, সেটা না হয় ডাইনির থেকেই নিয়ে নেওয়া যাক। তোমরা এখান থেকে সরো। তারপর তান্ত্রিক তার মন্ত্র জপ করতে থাকে। কিছুক্ষণ পর সেখানে এক ডাইনি এসে হাজির হয়। এই তান্ত্রিক, তুই আমাকে ডেকে পাঠিয়েছিস কেন? তোর আমার সঙ্গে কি শত্রু? তুই আমাকে ছেড়ে দে। আমার সাথে তোমার কোনো শত্রু নেই, কিন্তু তুমি এই গ্রামের লোকেদের কেন অত্যাচার করছো? তুমি এদেরকে ছেড়ে দাও। আমি কিছুতেই ছাড়বো না। তুই জানতে চাস আমি কেন এসব করছি?
তাহলে শোন, একদিন আমার ছেলে আমার কাছে দৌড়ে এলো। মা মা আমাকে 10 টাকা দাও তো। হারান কাকুর দোকানে দেখলাম অনেকগুলো কুরকুরি নিয়ে এসেছে, আমার খুব খেতে ইচ্ছে করছে। তোকে নিয়ে আর পারি না, এক্ষুনি কুরকুরিগুলো নিয়ে এলো। তোকে কি এখনই গিয়ে খেতে হবে? হ্যাঁ মা, দাও না মা, আমার খুব খেতে ইচ্ছে করছে। 10 টাকা না পারো 5 টাকা তো দাও। আচ্ছা বাবা, আচ্ছা, এই নে। আর শোন, কুরকুরে কিনে আর মাঠে গিয়ে খেলিস না, বাড়িতে চলে আসিস। আচ্ছা মা, তাই আসবো। হাবু, আমার কথা মনে থাকে যদি। হাবু দৌড়ে চিপসের দোকানে আসে। এ কি, কাকুকে তো দেখতে পাচ্ছি না, মনে হয় খেতে গেছে। এতক্ষণ কি থাকবো এখানে? ওই তো একটা মাটিতে চিপসের প্যাকেট পড়ে আছে, আমি না হয় ওই চিপসের প্যাকেটটা নিয়ে টেবিলের উপর টাকাটা রেখে যাই। হাবু মাটিতে পড়া চিপসটা কুড়িয়ে নেয় এবং টেবিলে টাকা রেখে হাবু মনের আনন্দে বাড়িতে যেতে শুরু করে। বাড়ি যাওয়ার পথে বটগাছের নিচে বসে চিপসের প্যাকেট থেকে চিপস খেতে থাকে। সেখানে হারান চলে আসে। এই হারান, তুই এই চিপসের প্যাকেটটা কোথায় পেয়েছিস? এই গ্রামে তো আর কোনো দোকান নেই, শুধুমাত্র আমার দোকান আছে। আমি তো দোকানে ছিলাম না, তাহলে কি তুই আমার দোকান থেকে চিপস চুরি করে নিয়ে এসেছিস? না গো কাকু, আমি তোমার দোকান থেকে কোনো চিপস চুরি করিনি, ওটা তো রাস্তায় পড়েছিল। আমি তোমার দোকানে টাকাও দিয়ে এসেছি। আবারও মিথ্যে কথা বলছিস? দাঁড়া দাঁড়া, আমি গ্রামের সবাইকে ডাকছি, এর তো বিচার হওয়া চাই। তুই ছোটোখাটো চুরি করতে করতে তো তুই তো একটা বড় চোর হয়ে যাবি রে। এই, কে কোথায় আছিস? এদিকে আয়, দেখ হাবু চুরি করেছে আমার দোকান থেকে। আমি তোমাদের সত্যি বলছি, আমি কোনো চিপসের প্যাকেট চুরি করিনি। তাহলে কি আমি মিথ্যে কথা বলছি? তোমরা কেউ যাও, হাবুর মাকে ডেকে নিয়ে আসো, এর তো বিচার হবে। না না, তোমরা মাকে ডেকো না, মা আমাকে অনেক মারবে। তোমরা আমাকে বিশ্বাস করো, আমি কোনো চুরি করিনি। রান্দা, আমি হাবুদের বাড়ির পাশ দিয়ে এক জায়গায় যাচ্ছি, আমি না হয় হাবুর মাকে এই খবরটা দিয়ে দেব। কিছুক্ষণ পর হাবুর মা সেখানে ছুটে আসে। কি হয়েছে হারান্দা, তুমি ছেলেটাকে এভাবে কেন সবার সামনে নিয়ে এসেছো? আমার ছেলে কি করেছে? কি করেনি বৌমা, তোমার হাবু আমার দোকান থেকে চিপসের প্যাকেট চুরি করেছে, ওই দেখো ওর হাতে। না হারান্দা, আমি তো ওকে 10 টাকা দিয়েছিলাম তোমার দোকান থেকে চিপস কিনে খাওয়ার জন্য, ও চুরি করতে পারে না। তোমার মনে হয় কোনো ভুল হচ্ছে, আমার ছেলে এমন কাজ করতেই পারে না। বৌদি, আমি এতক্ষণ দোকানে ছিলাম না, তাহলে তোমার ছেলে এই চিপসের প্যাকেটটা কোথায় পেলো? আর আমাদের গ্রামে তো একটাই দোকান, সেটা হলো আমার, তাহলে তুমিই বলো। বু, তুই এই চিপসের প্যাকেটটা কোথায় পেয়েছিস? তোর কাকু তো দোকানে ছিল না, তাহলে তুই চিপসের প্যাকেট কোথায় পেলি? মা, আমি দোকানের সামনে একটা চিপসের প্যাকেট কুড়িয়ে পেয়েছি, আমি সেই চিপসের প্যাকেটটাই নিয়েছি। আমি সত্যি বলছি মা, আমি কাকুর দোকান থেকে কোনো চিপস নেইনি। তাহলে বৌদি, তুমি বলো কি করা উচিত আমার? এখনো তুই চুপ করে বসে আছিস? দাঁড়া বলছি, ওঠ ওখান থেকে, নইলে তোকে লাঠি দিয়ে মেরে ওখান থেকে তুলবো। তুই আমার আজকে মান সম্মান সব কিছু শেষ করে দিলি। তারপর হাবুর মা হাবুকে খুব মারতে থাকে। বৌদি, ছেড়ে দাও ছেড়ে দাও, মেরো না আর। মা, আমি সত্যি বলছি, আমি কোনো চিপসের প্যাকেট চুরি করিনি, আমি চিপসের প্যাকেটটা রাস্তায় পেয়েছিলাম। বাবু, সবার পা ধরে ক্ষমা চা, আর তুই এই কাজ কোনোদিনও করবি না। আচ্ছা মা, আমি তাই চাইবো। কাকু, আমাকে ক্ষমা করে দিও, আমি সত্যি বলছি, আমি তোমার দোকান থেকে চিপস চুরি করিনি কাকু। তারপর হাবু গ্রামের সব লোকের পা ধরে ক্ষমা চায়। তুই আমার চোখের সামনে থেকে চলে যা, তোর মতো ছেলে আমার দরকার নেই। মা, আমাকেও তুমি ক্ষমা করে দিও। হাবু সেখান থেকে দৌড়ে যেতে শুরু করে, তার মা তার পিছু পিছু যেতে শুরু করে।
হাবু গিয়ে জলে ঝাঁপ দেয়, তার সাথে সাথে তার মা জলে ঝাঁপ দেয়। মা, আমাকে বাঁচাও, আমি যে ডুবে যাচ্ছি। মা, আমি যে সাঁতার জানি না। হাবু, আমিও যে সাঁতার জানি না, আমিও যে ডুবে যাচ্ছি, কেউ বাঁচাও আমাদের। গ্রামবাসী, আমার ছেলেকে বাঁচাও, তোমরা কেউ তো বাঁচাও। কিন্তু কেউ তাদের বাঁচানোর চেষ্টা করলো না। হাবু ও হাবুর মা সেই জলেই ডুবে গেল। শুনলি তো আমি কেন প্রতিশোধ নিচ্ছি? আমার এই প্রতিশোধ কখনোই শেষ হবে না। আমার হাবুকে কেউ বাঁচাতে এলে না তোমরা। আমার হাবু সেই জলেই ডুবে গেল। আমি কাউকে ছাড়বো না, কাউকে না। ডাইনি বুড়ি, এই ঘটনা হয়ে 20-30 বছর হয়ে গেল। আপনি এখন প্রতিশোধ নিচ্ছেন। যারা আপনার ছেলের সঙ্গে এরকম করেছে তারা তো আর বেঁচে নেই। তাহলে আমাদের উপর এরকম অত্যাচার আপনি কেন করছেন? আমরা তো আপনার ছেলের সঙ্গে কোনো অপরাধ করিনি। আপনার ছেলের সঙ্গে যা হয়েছে তার জন্য আমরা ক্ষমা চাচ্ছি। এসব কথা বলার পর ডাইনির মন একটু শান্ত হয়ে যায়। হ্যাঁ, আমি হয়তো তোমাদের উপরে অনেক অত্যাচার করেছি, কিন্তু আমার ছেলের সঙ্গে যেটা হয়েছে আমি ভুলতে পারিনি। তাই তোদের মতো নির্দোষদের উপর আমি অত্যাচার করেছি। আমি আর এই গ্রামে আসবো না, আর তোমাদের ছেলেমেয়েরা ভালো হয়ে যাবে। আমি এই গ্রাম থেকে অনেক দূরে চলে যাব। তারপর হাবুর মা সেখান থেকে অনেক দূরে চলে যায়।